পশ্চিমবাংলায় এখন ভোট চলছে, আর পশ্চিমবঙ্গের ভোট মানে পুরো দেশের মধ্যে খবর। পশ্চিমবঙ্গের এসআইআর মানে পুরো দেশের মধ্যে খবর। আমরা 2-3 দিন আগে একটা এই ইসলাম কমিউনিটির লিডারকে দেখলাম, মোফারেকুল ইসলাম, যে গাড়ির ওপরে উঠে ভাষণ দিলেন। আজ থেকে 55 বছর আগেও মমতা ব্যানার্জি জয়প্রকাশ আন্দোলনের সময় তার গাড়ির ওপরে উঠে ভাষণ দিয়েছিলেন। তাহলে কি মমতা ব্যানার্জির পার্টিতে উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দেওয়া হয়? এটা কি সেই জায়গায় দাঁড়াচ্ছে? বা এটাকে বাঙালিরা কি করে নিতে পারছে যে 15 বছর ধরে আজ মমতা ব্যানার্জি রাজত্ব করছে, আর এই উচ্ছৃঙ্খলতাটা প্রতিদিন দেখা যাচ্ছে? মোফারুকুল ইসলামের মতন ওনার সাংসদরা পর্যন্ত পার্লামেন্টের ভেতরে বসে উচ্ছৃঙ্খলতা করছে। এটাকে বাঙালিরা কিভাবে নিতে পারছে? দেখুন, প্রথমে আমি একটা কথা বলি, মমতা ব্যানার্জি যে সংস্কৃতিটাকে আমদানি করেছেন সেই সংস্কৃতিটা কিন্তু বাঙালির সংস্কৃতি নয়। সেটা হচ্ছে কমিউনিস্ট সিপিএমদের যে অপসংস্কৃতি, তাকেই বিভিন্ন মাত্রায় প্রস্ফুটিত করেছেন তিনি, এবং সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি তার দলবলের মধ্যে এটা ছড়িয়ে দিয়েছেন। আজকে মমতা ব্যানার্জি শাসক হিসেবে কতটা কন্ট্রোল আছে সেইটা কিন্তু প্রশ্নাতীত নয়, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে আপনি ওই যে গাড়ির বনেটের ওপর বললেন, গাড়ির বনেট কেন? তারা তো মাননীয় আমাদের যে গৃহমন্ত্রী দেশের, তার গাড়ির ওপরেও অ্যাটাক করেন। আজকে মমতা ব্যানার্জি একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে, আমার কাছে সেই রেকর্ডও আছে, 2 বার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারা নিয়ে কুৎসিত অঙ্গভঙ্গি, ব্যঙ্গাত্মক কথা বলার পরে বাংলা ভাষায় যাকে সিম্পলি গালাগাল বলে, তালিব্যস্য দিয়ে শুরু, সেটা বলা যাবে না বলতে আমার রুচিতে বাধে, একাধিকবার বক্তৃতায় সে কথা বলেছেন। এটা হচ্ছে ওনার কালচার। উনি ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে নিয়ে আসেন, তুই তুকারি করেন। আর ওনার দলের এইসব যেসব কুখ্যাত অপরাধী যারা বিভিন্ন দায়িত্বে থাকেন, তার মধ্যে কেউ কেউ ওইসব সংসদের কথা বললেন, সেখানেও আছে, তো তাদের ব্যাপারটা তো সেই রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। সুতরাং মমতা ব্যানার্জি যদি গালি দেয় 2 অক্ষরের, আমি 4 অক্ষরের গালি দেব। এবং ওই কল্যাণ ব্যানার্জির মতো একজন সেই গয়া না কোথার থেকে পাশ করা লয়ার আছেন, আমি জানি না বিহারের লোকেরা আমাকে কি বলবেন, তো সে লয়ার বারবার সুপ্রিম কোর্টেও ক্ষমা চান, হাইকোর্টেও ক্ষমা চান, তাকে বের করে দেওয়া হয়, তিনি বাইরে বেরিয়ে এসে লাফালাফি করেন। মমতা ব্যানার্জি একজন কমন লোক হিসেবে এসআইআরকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যখন জজ সাহেবদের কাছে সওয়াল করতে গেছিলেন বলে এখানে রব উঠেছিল, উনি সওয়াল করেননি, সাধারণ মানুষ হিসেবে বলতে চেয়েছিলেন, এবং চিফ জাস্টিস খুব ভদ্রভাবে তাকে থামিয়ে দেয়। পরে উনি কোর্টের থেকে বেরিয়ে এসে, কোর্টে তিনি ওইসব পড়েননি লয়ারের ড্রেস, কারণ উনি তো আর সনদপ্রাপ্ত লয়ার নন, সেই জন্যই পড়েননি। তো বেরিয়ে এসে একটা ওই রকম কোট চাপিয়ে দিয়ে গায়ে খিচ মেরা ফটো এই টাইপের করে বিভিন্ন সাংবাদিকদের দিয়ে ফটো তুলিয়ে প্রচার করেছেন যে সাংঘাতিক সওয়াল করেছেন। তো এই ধরনের জিনিসের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু পরিচিত, যে যার উদ্দেশ্য সেই অনুযায়ী সেটাকে দেখবে। আর গাড়ির বনেটের কথা বললেন, যতদূর মনে হয় ওর ছেলেটির নাম হচ্ছে মোফাক্কেরুল ইসলাম,
তো মোফাক্কেরুল ইসলাম সেও নাকি গয়ার আইনজীবী। গয়াতে কি আইনজীবী পাওয়া যায় আমি জানি না, গয়াতে ভালো প্যাড়া পাওয়া যায় জানি। তো সে যাই হোক, তো এটা তো মমতা ব্যানার্জির কালচার। আর মোফাক্কেরুলের যা আমি অন্যান্য অ্যান্টিসিডেন্ট দেখলাম, সে তো ওই গাজওয়া হিন্দের দলেই, এবং ওরা গাজওয়াতুল হিন্দ ওটা অলরেডি টেক আপ করেছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এই যে একটা অনুপ্রবেশ, যেই অনুপ্রবেশকারীরা শুরু করেছিল বেশি আগে, আমি বলবো পশ্চিমবঙ্গে তো সেই কনস্টিপেশনের রুগীর মতো পূর্ববঙ্গের মানে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে হিন্দু মানুষজন আসছিলেন। সেটা তো 46-47 থেকেই শুরু হয়, তারপরে এক্সোডাসটা খানিকটা কমে আবার বেড়ে যায় 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়। তারপরে 1970-71 সালে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়, সেখানে ভারত অনেক সাহায্য করলেও সেখানে খান সেনা এবং বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের রিসিভিং এন্ডে সবসময়ই ছিলেন বাংলাদেশের হিন্দুরা। আপনি যদি অ্যানালিসিস করে দেখেন, আমরা দেখেছি যে ভারতবর্ষ যখন মানে স্বাধীনতা প্রাপ্ত হওয়ার পরে পূর্ব পাকিস্তানের জন্ম হয়, ওই সময়ে তখন পূর্ব পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ছিল 22% মতো, সারা পাকিস্তানে 29%, 22% মতো। আজকে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা 3.something, 4%-এরও কম। এই হিন্দুরা কোথায় গেলেন? আজকে পশ্চিমবঙ্গে এই যে মানুষগুলো এসেছিলেন, ছিন্নমূল মানুষ, তাদের নিয়ে পশ্চিমবঙ্গের শাসনকারী সমস্ত দল, কংগ্রেস, কমিউনিস্টের মধ্যে সিপিএম এবং পরবর্তীকালে এই মমতা ব্যানার্জির সরকার, তারা প্রত্যেকে এদেরকে ব্যবহার করেছে, কিন্তু এদেরকে মনুষ্যত্বের মর্যাদা দেয়নি, এদের নাগরিকত্ব ধোঁয়াশায় রেখে দিয়েছে। এখন কেন্দ্রীয় সরকার সিএএ প্রচলন করার পরে দেখুন আসামে স্মুথলি হচ্ছে, এখানে কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এনআরসি আর সিএএ এর চরম বিরোধিতা প্রথমে করেছিলেন, এবং তখনও আমি কিন্তু এই কথাটা বলে গিয়েছিলাম সোচ্চারে যে এর আসল উদ্দেশ্য কিন্তু আমাদের যে ইসলামী অনুপ্রবেশকারী র্যাডিক্যাল ইসলামিস্ট, তাদেরকে মদদ দেওয়া। তারা প্রথমে এই সিপিএম এর মানে হ্যান্ডস হিসেবে কাজ করত। তো একটা আপনি প্রথমে বলেছিলেন এই প্রশ্নটা, সেখানে থেকে এখন এখানে অনেক যুক্তিপূর্ণভাবে দিচ্ছি। তো সেটা হচ্ছে সিপিএম এদেরকে ব্যবহার করেছে, এদেরকে হাত হিসেবে ব্যবহার করেছে, ভোটে জিতেছে, বিভিন্ন রকম লুটতরাজে এদের ব্যবহার করেছে, কিন্তু এদেরকে নেতৃত্বে আনেনি। কিন্তু মমতা ব্যানার্জি এদেরকে নেতৃত্বে এনেছে। এই মোফাক্কেরুল ইসলাম, সে মমতা ব্যানার্জির দলের নেতা। শাহজাহান মোল্লা, সে এদের দলের নেতা। আজকে ধরুন আরাবুলি বলুন আর ওই কি কি সব শেখ টেক আছে, এরা এদের দলের নেতা। এই নেতৃত্বের প্রতিষ্ঠাটা মমতা ব্যানার্জি করেছে, এবং সে হয়তো একটা ব্যালেন্স রাখতে চেয়েছিল, কিন্তু সে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। আপনি যদি দেখেন যে আমাদের স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে, আমার কাছে ফিগার আছে, সরকারি ফিগার, যে মুসলিমের সংখ্যা 1947-এর পরে, এই 2011-র পরে তো আমরা পাইনি, সেই অবধি যে জনগণনাতে দেখা গেছে যে এই সংখ্যাটা যত পার্সেন্টেজ বেড়েছে, তার ডবলেরও বেশি পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে মুসলমান, মানে পশ্চিমবঙ্গের জনসংখ্যার তুলনায় মুসলমানের জনসংখ্যা বেড়েছে। আপনি বলতে পারেন যে ভারতবর্ষের অন্য অন্য জায়গা থেকে মুসলমানরা কি এখানে আসতে পারে না? হ্যাঁ, নিশ্চয়ই পারে।
তাহলে যেখান থেকে আসবে সেখানে তো জনসংখ্যাটা কমে যাবে। এরকম তো আমরা পাচ্ছি না। ভারতের ভিসাভিস পশ্চিমবঙ্গের দেখলে দেখা যায় যে পশ্চিমবঙ্গে অ্যাবনর্মালি জনসংখ্যা বেড়েছে, এবং সেটা যদি মুসলিম মহিলাদের নর্মাল বার্থের ব্যাপার থাকতো তাহলে একটা মহিলাকে প্রায় বছরে 4 বার বাচ্চা দিতে হতো, যেটা মানে আল্লাহর দান নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু যতটা আমরা সায়েন্টিফিক্যালি জানি, ফিজিওলজিক্যালি জানি, দ্যাট ইজ নট পসিবল। এই জায়গাটার জন্য মমতা ব্যানার্জি প্ল্যান করেছিলেন অনেক আগে গাজওয়াতুল হিন্দের। কেন, কিভাবে? যে সিএ এবং এনআরসিকে উনি আটকালেন, তাহলে যে উদ্বাস্তু ছিন্নমূল হিন্দুরা তারা নাগরিকত্ব পাচ্ছে না, এবং তারা না পেলে যখন তাদের নাগরিকত্বের প্রশ্ন আসবে তখন যাতে তার সেই র্যাডিক্যাল ইসলামী ভারত বিরোধী শক্তি তারাও যাতে নাগরিকত্ব পায়। এটা কিন্তু অনেক আগে প্ল্যান ছিল, এবং তারাও কিন্তু মমতা ব্যানার্জিকে দুপক্ষই কিন্তু একজন আরেকজনকে তাদের যে নীতি, তাদের যে আগ্রাসন, সেই আগ্রাসনের ভেহিকল হিসেবে ব্যবহার করেছে। তো এইখানে আরেকটা জিনিস বলে দিই, এই যে অনেকে ভাবেন যে বাংলাদেশ আমাদের পাকিস্তানের সঙ্গে এত বড় বর্ডার, পাকিস্তানের সঙ্গে আমাদের 1800 কিলোমিটারের বর্ডার আছে, তার মধ্যে একটা ন্যাচারাল ব্যারিয়ার আছে পীর পঞ্জালের ওই দিকটাতে, তাও দেখুন সেখানে কত গোলমাল ইত্যাদি। কিন্তু ভারতবর্ষের সঙ্গে যে বাংলাদেশের বর্ডার, সেখানে কিন্তু কোনো ন্যাচারাল ব্যারিয়ার নেই। চেহারাতে কিন্তু মানুষের তফাৎ আপনি বুঝতে পারবেন না, কথাবার্তায় খানিকটা, যেমন অসমীয়া ভাষা আমি অনেকটা জানি যে অসমীয়া ভাষার সঙ্গে বাংলা ভাষার কিন্তু অনেক মিল আছে। তো এইখানে এই সুবিধাটা আছে, এবং খাল বিল সহ একেবারে খোলা জায়গা আছে, যেই জন্য আমাদের যে বারবেড ওয়্যার, যার টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট বহু আগে দিয়ে দিলেও মমতা ব্যানার্জি কিন্তু একটা বড় পোর্শনে লাগাননি, এবং 4000 কিলোমিটারের ওপরে হচ্ছে আমাদের সঙ্গে বাংলাদেশের বর্ডার, ডবলেরও বেশি। তার একটা বড় পোর্শন আপনি উল্লেখ করলেন, বড় পোর্শন তারা কিন্তু আমাদের এই বারবেড ওয়্যারটা লাগাতে দেয়নি। অস্টেন্সিভলি মনে হচ্ছে এইসব গরু পাচার, মুখ পাচারের ব্যবসা, সেটা হয়তো একটা ইনসিগনিফিক্যান্ট পার্ট, কিন্তু বড় একটা মেজর পার্ট হচ্ছে গাজওয়াতুল হিন্দ। পশ্চিমবঙ্গটাকে তারা গ্রেটার বাংলাদেশের মধ্যে যুক্ত করার দিকে নিয়ে যেতে চায়, এবং তার ভেহিকেল হিসেবে তারা মমতা ব্যানার্জিকে ইউজ করছে। এবং দেখুন, খাগড়াগড়ে যখন প্রথম মানে মমতা ব্যানার্জির সময় বিস্ফোরণ হলো, যারা ধরা পড়লো, তারপরে মমতা ব্যানার্জির রোলটা দেখুন, বারবার কিভাবে প্রোটেক্টিভ রোল তিনি এদের ওপরে দিয়ে গেছেন। তিনি বলেছেন দুধেল গাই তাদের, তিনি বলেছেন যারা মানে দুধ দেয় তাদের লাথি খেতেও তিনি রাজি আছেন। তার এই বোধটা নেই যে এই জায়গাটা কিন্তু ভারতের মানে বিরোধিতার দিকে যাচ্ছে, এবং ভারতবর্ষ এখন এমন জায়গায় চলে গেছে যে আজকে পশ্চিমবঙ্গে যদি মমতা ব্যানার্জি এবং তার নীতি যদি পারসিস্ট করে, এবং এই জেহাদিদের যদি আটকানো না হয়, তাহলে অদূর ভবিষ্যতে কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা কিন্তু পশ্চিমবঙ্গ এবং তার অ্যাডজয়নিং প্লেসেসে হবে। কথা আপনাকে বলি, এসআইআর নিয়ে আপনি বললেন, এসআইআর এ গোলমালটার মেইন কারণ কিন্তু এইটাই যে ওই যে জেহাদি মানুষগুলো তাদেরকে কি করে আটকানো যায়। এখনো আমি গত পরশুদিন একটা এতে গিয়ে আমি কিছু মতুয়া ছেলে পিলে আমাদের বললো যে তাদের বাবা মায়ের নাম নেই, এরকম বিভিন্ন রকম ভাবে মতুয়াদের একটা বড় অংশের, এইগুলো কিন্তু ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জির নির্দেশে কাজ করা যে নির্বাচন কমিশনের লোকগুলো করছে। আপনি সর্ষের মধ্যে ভূত, নির্বাচন কমিশন নিজে নিজে কিন্তু কাজ করে না। আপনি দেখুন, আজকেই আমি একটা ঘটনা শুনলাম যে আমাদের এই বিধাননগরের যিনি কি বলে বিজেপির ক্যান্ডিডেট, তিনি কমপ্লেন করছেন রাতের অন্ধকারে তার হোর্ডিং ফ্লেক্স সমস্ত প্রাইভেট জায়গায় সেগুলোকে ছিঁড়ে দিয়ে যাচ্ছে লোকেরা, এবং ইন কনাইভ্যান্স উইথ দ্য লোকাল পুলিশ, লোকাল ওসি, কসবা থানার ওসিকে শোকজ করার পরে সাসপেন্ড করা হলো। তো এইভাবে যাদের যে টুলস বিএলও বা
আপনার এইআরও, আপনার ইআরও তাদের দিয়ে কাজ করাচ্ছে অফিসাররা। এবং পরবর্তীকালে দেখুন, আপনার যখন পুরো ব্যাপারটা জুডিশিয়াল পার্সোনালদের হাতে চলে গেল, তখন জুডিশিয়ারির আর্ম টুইস্ট করতে চাওয়া হলো। আপনি মোডাস অপারেন্ডিটা দেখুন, সেই যে 1946 সালে ব্রিটিশ সরকারের এবং যারা শ্যামাপ্রসাদ মুখার্জি, হিন্দু মহাসভা, যারা ভারতবর্ষে আলাদা করে পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি করার দিকে এগোতে চাইছিলেন, তাদেরকে বাধা দেওয়ার মোডাস অপারেন্ডি। আর মোফেক্কারুল ইসলামের আজকের যে আপনি অ্যাক্টিভিটিসের কথা বললেন, দুটো অ্যাক্টিভিটিস কিন্তু এক। মমতা ব্যানার্জি যখন ওই জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটের উপর উঠে নেচেছিলেন, তখন তার উদ্দেশ্য ছিল এমার্জেন্সি কায়েম রেখে স্বৈরতন্ত্র কায়েম রাখা। এখানেও কিন্তু মোফেক্কারুলের সেই স্বৈরতন্ত্র কায়েম রেখে গাজওয়াতুল হিন্দ করে এখানে একটা ইসলামিক স্টেট তৈরি করা। এইগুলো তো মোডাস অপারেন্ডি গুলো একই রয়ে গেছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এইবারে আমরা ভারতীয়রা এটাকে কতটা কিভাবে আমাদের সামর্থ্যের মধ্যে বাধা দিতে পারবো, তার উপরেই ডিপেন্ড করবে পশ্চিমবঙ্গ তথা বাঙালি হিন্দু, মানে আমি বলতে চাইছি শুধু বাঙালি হিন্দু নয়, এই অঞ্চলের সমস্ত হিন্দু মানুষের অস্তিত্বের প্রশ্ন। কিন্তু হিন্দুদের অস্তিত্বটা রাখে না। তা যদি রাখতো, তাহলে 22% থেকে আজকে 3.something% এসে দাঁড়াতো না হিন্দু বাংলাদেশে। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।